ভৌতিক কাহিনী বরযাত্রী। আজ থেকে প্রায় ১২০ বছর আগের ঘটনা। গ্রাম বাংলায় রহস্যময় ভূতের ঘটনা ঘটত, যার কোনো ব্যাখ্যা বুদ্ধিতে করা যেত না। তখন ইলেকট্রিক গ্রাম বাংলায় কল্পনাই করা যেত না। কলকাতায় বড়লোকেরা এর সুযোগ হয়তো বা দু একজন ভোগ করত, আর সংবাদ মাধ্যম সেভাবে এত সাবলীলই হয়নি। পরাধীন ভারতে ভারত মাতা বিপ্লবের সন্তানদের তখন ধাইমা হয়ে বড় করে তুলছেন। অশিক্ষা, কুসংস্কার, আধ্যাত্মিক জাগরণের সাথে পাল্লা দিয়ে অসহযোগিতা করে যাচ্ছে। মানুষের মন পশ্চাৎমুখী বিবর্তনের দিকে মুখ করে থাকতেই স্বচ্ছন্দ বোধ করছে। যারা যারা তখন আলো জ্বালাবার কাজে ব্যস্ত, তারা কলিকাতার মুক্তাঙ্গনে সীমাবদ্ধ। ঠিক এমন সময় গ্রাম বাংলার সন্ধ্যের পর থেকেই নিশুত রাতের সঙ্গে পাঞ্জা কষে বাঁচে গল্পকথা। তাদের জীবন সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্যে সীমাবদ্ধ। এমনকি শুভ কর্ম বা বিয়েও সারা হতো গোধূলি লগ্নে, কিন্তু অন্যথা মাঝে সাঝেই হতো কিছু বেনিয়ম। মাঝে মাঝে হয়ে যেত বেনিয়ম। সব বিয়ের লগ্ন তো আর সময় মতো পড়তো না। মাঝে মাঝে মধ্যরাতের বিয়েও হতো। এমনই একটা বিয়ের গল্প বলতে চলেছি। এক রহস্যময় বিয়ে, তার পরিণতিও অন্ধকার কুয়াশায় ঢাকা। সুমন্ত মাঝি সুবর্ণ মাঝির বড় ছেলে। এই গণ্ডগ্রাম থেকে সেই সুদূর পশ্চিমে কাজ পেয়েছে। সেখানে লাল মুখো সাহেবদের কোম্পানির ম্যানেজার সে। অতি অল্প বয়স, দেখতেও সুশ্রী। তার বাড়ি আরামবাগ ছাড়িয়ে ৫ ক্রোশ পূর্বে, হরিরামপুর ঘাট থানার কসাইবেড়ি গ্রামে। গ্রামের নাম শুনলেই বুকটা ভয়ে কেঁপে ওঠে। এইখানকার গ্রামগুলোর নামই এমন রহস্যময়। এর পরের গ্রাম ডাকাত বেরিয়া, তারপর মরাদান। হয়তো বোঝা যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে এরকম নামের কারণ কি। একসময় এই সমস্ত গ্রাম পরিত্যক্ত ছিল, লোক বসতি প্রায় ছিল না। প্রাচীন ভারতের ইতিহাস হয়তো এখানে প্রেথিত হয়ে আছে। ভীষণ আকার বলশালী মানুষ বাস করত। বিদেশি শাসকরা জঙ্গল দখল করার সময় এই সব স্থানকে মানচিত্রে অধিকার দেয়। তা সত্ত্বেও কৃষি প্রধান এই মানুষগুলোর সাথে কোনো শাসকদেরই বিশেষ যোগাযোগ স্থাপন হয়নি। এরা কখনো ঠগী, কখনো দুর্ধর্ষ বাংলার ডাকাত, কখনো বা লুঠেরা হয়ে বেঁচেছিল। এই কসাইবেড়ি গ্রামের ছেলে সুমন্ত মাঝির বিয়ে ঠিক হয় ৬ ক্রোশ দূরের মরাদান গ্রামের মেয়ে কমলিনীর সাথে। ছেলের বাড়ির লোকজন কয়েকবার দেখতে এসেছিল। কমলিনী বেশ সুন্দরী, ফর্সা, টুকটুকে, কচি বয়স। সুমন্ত পশ্চিমে কাজ করে। একটু হলো আধুনিকতা তার মনে প্রকাশ করেছে। সেও এসে দেখে গেছে কয়েকবার কমলিনীকে।
12 বছরের কমলিনীকে প্রথমেই তার মনে ধরে। চোখে চোখে দুজনের কথা দেয়া নেওয়া হয়। কমলিনীও বুঝে যায় সুমন্ত্রর ভালোবাসার চাউনি। দ্বিতীয়বার তাই সুমন্ত্র আসতে কমলিনীর মনে খুশির প্রজাপতি অকাল বসন্তের পাপড়ি ওড়ায়। বিয়ে ঠিক হলো 26শে পৌষ। সে সময় পৌষ মাসে ভয়ঙ্কর এক জাঁকালো শীত পড়ত সমস্ত গ্রাম বাংলা জুড়ে। এক হাড় কাঁপানো শীতের রাতে বিয়ের লগ্ন ঠিক হলো। দেরি করার উপায় নেই, ছেলেকে যে চলে যেতে হবে। এদিকে শীত কাঁকড়া বিছের মতো কামড় বসিয়ে সবার শরীর যেন অবশ করে দিচ্ছে। তবু বিয়ের লগ্ন হলো সন্ধে 7টা। সে যুগের 7টাতেই গ্রাম জীবনে নেমে আসতো গভীর ঘুম। তারা উঠত উষা লগ্নে। আকাশ সূর্যরঙা হওয়ার আগেই তারা মাঠে যাবার তোড়জোড় শুরু করে দিত। সেদিনও সবাই রাত থাকতে উঠে পড়ে। দধিমঙ্গল, আকাটা পুকুরের জল সবই আঁধার থাকতেই হয়। তারপর একটু বেলা হতে জল সইতে যাওয়া সবই সকাল সকাল হলো। তারপর ভালোই ভালোই গায়ে হলুদ এসে গেল। ভালোই ভালোই বলা হলো, তার কারণ বলতে গেলে মনে করতে হবে গ্রামের নামগুলো। কসাইবেড়ি থেকে মরাদান গ্রামে যেতে মাঝে পড়বে ডাকাত বেরিয়া গ্রাম। নামেই বোঝা যায় গ্রামটি ডাকাতের। তারা দিনে মাঠে ঘাটে কাজ করে বটে, হাটে বাজারও যায়, জমিদার জোদ্দারদের মুনিশ খাটে, কিন্তু রাতে গাঁজালো খেজুর রস ভাতের মার খেয়ে চুর হয়ে নেশা করে। তারপর তারা এক একটা অমানুষ হয়ে যায়। নেশার ঘোরে নিজের লোককে কেটে ফেলে কখনো কখনো। তাদের পেরিয়ে বিয়ে করতে আসতে হলে লেঠেল বাহিনী সঙ্গে নিয়ে সূর্য ডোবার আগেই আসতে হবে। খুব গরিব হলে তারা দিনে মানে এসেই যায় সেই গ্রামে। সুবর্ণ মাঝির অবস্থা মন্দ নয়। সে গ্রামের সমর্থ যুবকদের নিয়ে হাতে তেল মাখা লাঠি, বর্ষা, পালকি, জমিদারের থেকে লেঠেল ভাড়া করে বিকেল বিকেল পৌঁছে যাবে মরাদান গ্রামে। বরপক্ষ সবাই সন্ধে রাতেই বিয়ে অবধি না হয় একটু বসবে, তারপর রাত পুইয়ে তারা ভোর ভোর বউ নিয়ে চলে আসবে। এটাই ঠিক হয়। সেই মতো তোড়জোড়ও হচ্ছে। কমলিনী লাল টুকে আলতা পরেছে, শাঁখারি এসে ছোট্ট হাতে লাল পলা মোটা শাঁখা পরিয়ে গেছে। গোধূলিতেই বেড়া খোপার ওপর শোলার মুকুট পরানো হয়। নদিয়াতে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাতি এই শোলার মুকুট চালু করার পর থেকে সারা বাংলায় বিয়েতে বা শুভ উৎসবে এই শোলার মুকুট, শোলার টোপরের চল শুরু হয়ে যায়। তারা আরামবাগ থেকে শোলা কিনে কুমোর কাকাকে দিয়েই বানিয়ে নিয়েছে এই গ্রামের কন্যা কমলিনীর জন্য মাথার মাপের ছোট্ট মুকুট। কাজল চোখে টেনে গালে চন্দনের ফোঁটায় ছোট্ট কোণে মা লক্ষ্মীটি হয়ে উঠেছে যেন। শাঁখ বাজলো, চমকে উঠল কমলিনী। তাহলে কি তার বর এসে গেল? সই কমলিনীকে বলল, দেখ না লো তারা এলো কিনা। কমলা বন্ধু উত্তেজিত ভাবে বাইরে এসে বলল, না না রে, ফাঁকা উঠোন,
ধু ধু মাঠ। এই গ্রামের লোকেরাই বিয়ে বাড়িতে আনাগোনা করছে, এখনো কেউ আসেনি। এটা সন্ধেবেলার শাঁখ বাজলো রে। তবে হাতে এখনো ঢের সময় আছে, এসে যাবে গো সই, কমলিনীকে বলে মুখটা তার দিল আদর করে। বাড়িতে পুরো দস্তুর বিয়ে বাড়ির আয়োজন একেবারে সরগম হয়ে আছে। কমলিনীর বাবা অল্প কিছু গয়না মেয়ের জন্য জোগাড় করেছেন। এক মেয়ে বলে কথা, জমিদার ধনঞ্জয় সামন্ত দুটো সোনার রুলি দিয়েছেন। তিনি খুবই দয়ালু, প্রজা শোষক নন। সূর্যাস্ত ও আইনের হাত ধরেও তিনি জমিদারি ভালোভাবে টিকিয়ে রেখেছেন। আর এখানকার জমি সুজলা সুফলা, কোনো কোনো জমি দোফলা তিন ফলাও, তাই অভাব থাকলেও অনটন নেই। মারে দেখি বলে মেয়ের মুখ ধরে পারুলবালা কমলিনীর মা ঝরঝর করে কেঁদে ফেললেন। একটু পরেই মেয়েটা চিরকালের মতো পর হয়ে যাবে, কিন্তু ভালো ঘর ভালো বর, এটাই যা শান্তির। মেয়ে যেন বড্ড বেশি দূরে চলে যাবে। বাড়িতে নানা রকম পদের সুগন্ধ উঠেছে। পুকুরের টাটকা 3 রকমের মাছ, শুক্তো, ধোকা, ফুলকপি, টক, ভাজা। গরিব মানুষেরা খাবারের গন্ধে মাতোয়ারা। বোঁদে রসগোল্লা ঘরেই হচ্ছে। এমন সময় গোধূলি নেমে আকাশ কেমন যেন ঢলো ঢলো ঘুমন্ত হতে চলল। মেয়ের খুড়ো বলে উঠল, দাদা গো, আমরা বরং গ্রামের সীমানায় আগে দেখি। সন্ধে হয়ে আসতে চলল তো, পথ ভালো নয়, বরযাত্রী তো এখনো এলো না। একথা শোনার পরই সকলের মুখ কেমন কালো হয়ে গেল। তা বটেই তো। কমলিনীর বাবা হরিধন বলে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই করেছিস ভাই, দেরি করিস নে, যা যা যা, তোরা কজন মিলে একটু আগে দেখ দেখিনি। একে একে কথাটা কমলিনীর কান অবধি পৌঁছায়। সত্যি তো, আধার নামবে একটু পরেই, ওরা আসছে না কেন? পারুলবালার হঠাৎ ডান চোখ নেচে ওঠে। গোপালের মূর্তির সামনে আঁচল গেড়ে বসে। গোপাল, সব ভালোই ভালোই মিটিয়ে দাও, যেন কোনো বিপদ না হয়। সবার নিঃশ্বাসের শব্দ বেড়ে ওঠে। হঠাৎ বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। কোলাহল বন্ধ হয়ে গেল। মানুষ চুপ করলে প্রকৃতি কথা বলতে শুরু করে। উত্তুরে বাতাসের সঙ্গে এক অজানা শিশির যেন একটা শব্দ কানে আসছে। গাছে গাছে ভর্তি গ্রাম, বাতাসের শিরশিরানি শব্দ, পাতায় পাতায় ঘষা লেগে এক আধিভৌতিক পরিবেশের সৃষ্টি করে। এমন সময় লম্ফ হ্যারিকেন জ্বালা শুরু হয়। ঠাকুর ঘরে এত বড় পিদিমে তেল ঢালা হলো। কমলিনী স্থির হয়ে বসে। বন্ধুরা দিদিরা মজার মজার কথা বলা অনেকক্ষণ আগে যেন বন্ধ করে সবাই দূরের দিকে তাকিয়ে। ঠিক এমন সময় কয়েকজনকে আসতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো এদিক পানিয়ে আসছে, সবাই বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাড়িতে আবার কোলাহল জেগে উঠল। মেয়ের ঠাকুমা বলল, ওরে উলু দে উলু দে, আসছে আসছে, নাচ জামাই আসছে। মেয়েরা শঙ্খ হাতে এগিয়ে আসে। একটা মাত্র হারিকেন, হাত আগলে লম্ফ জেলে এগিয়ে আসে সবাই। কমলিনীও ছুটে দরজার কাছে আসে, কিন্তু ঠিক তখনই শুনতে পায় তার
কাকার গলা। না রে দাদা, আমরা ফিরে এলাম, বর পক্ষের দেখা নেই। সে কি বলেই ধপ করে বসে পড়ল কমলিনীর বাবা। মেয়েরা ডুকরে উঠল। ঠাকুমা বলে, ওরে তোরা কাঁদছিস কেন? শুভ দিনে কান্না অলক্ষণে, এখনো সময় আছে রে। 7টার লগ্ন না হলে এর পরেই না হয় আরেকটা লগ্ন আছে, সেই রাতের লগ্নে সেটাতেই হবে। তোরা চুপ যা, তোরা চুপ যা। কমলিনীর মা বলে স্বামীর দিকে তাকিয়ে, হ্যাঁ গো, সব ঠিক আছে তো? ওরা নিরাপদে আছে তো? কমলিনীর ঘরে সই কমলা মাধবীলতার সামনে সে ফুপিয়ে কেঁদে ওঠে। বাড়ি মৃত্যুপুরীর মতো শোকে থমথমে। আধার এখনো পুরোপুরি আঁচল এলিয়ে দিয়েছে। গায়ের সবজন সবার কথা ফিসফাস করছে, মুখ তাদের উদ্বিগ্ন। ঠিক এই সময় উঠোনে যেন কাদের পায়ের শব্দ। সবাই তটস্থ হয়ে গেল। কারা এলো এত রাতে নীরবে? লম্ফ উঁচিয়ে সাহসে ভর করে সবাই এগিয়ে এলো। রাতের মেঘবিহীন তারা স্বচ্ছ আকাশে বেলোয়ারি ঝিকিমিকিতে সবাই কৌতূহলী চোখে দেখল, এ কি, বর এসে গেছে! আশ্চর্য! কোনো বরযাত্রী নেই, শব্দ নেই, হুড়োহুড়ি নেই, নেই তো লেঠেল পক্ষ বা বরপক্ষরও কেউ নেই। শুধু বর, বরকর্তা, নাপিত আর 2-4জন বন্ধু। একটু দূরে 4জন বেহারা সমেত পালকি। মুহূর্তে বিয়ে বাড়ি পাল্টে গেল। উলুধ্বনি শঙ্খ নিনাদে ভরে গেল। কমলিনীকে তার সাথীরা খবর দিল, ওলো আর কাঁদিস নিল, সে তো এসে গেছে। এবার বিয়ে শুরু হবে, আর দেরি হবে নে। বরকর্তা বলে, এমনিতেই আমাদের আসতে দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বিয়ে শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কমলিনীর বাবা বলে, যদি বলেন এত দেরির কারণটা কি বেয়াই মশাই? হারাধন বাবু সেটাই জানতে চান। চোখ রহস্যময় করে বেয়াই সুবর্ণ মাঝি বলে, সে অনেক কথা এখন বলা যাবে না, ঠিক সময়ে বলবো, আগে ভালোই ভালোই কাজ মিটুক। আজ যেন আলো বড়ই কম, লম্ফগুলো বারে বারে নিভে যায়। প্রদীপ ঘরের দালানে জ্বলছে, হাত আগলে বসে থাকতে হচ্ছে। মেয়ে নেহাত ফর্সা বলে আধারও ঝকঝক করছে, কিন্তু কোনো কিছুই স্পষ্ট নয়। পুরুত ঠাকুর মন্ত্র মুখস্থ আওড়ে বিয়ে দিলেন, 4 হাত এক করলেন, নান্নি মুখ হলো, মালা বদল, শুভ দৃষ্টি সব হবে। কিন্তু কমলিনী যখন পান পাতা সরালো, সুমন্ত্রর পরিষ্কার মুখটাই সে দেখতে পেল না। এতটাই আধার চারিদিকে ছেয়ে রয়েছিল। আকাশের চাঁদই তখন ভরসা, যেন ছায়ারা বিয়ে করছে। কুসুন্দিকা হতে হতে বেশ মাঝরাত হয়ে গেল। সবার চোখে ঘুম নেমে এসেছে। বরকর্তা, বর আর তাদের বন্ধুদের চোখে ঘুম নেই। তাদের চোখ মুখ চঞ্চল, বারবার আকাশ দেখে। দ্বীপের আলোতেই কমলিনীর সিঁদুর মাখা মুখ যেন রাতে পুষ্পের মতো প্রস্ফুটিত হলো। মেয়ে জামাইকে পারুলবালা একটু জল মিষ্টি দিতে গেল। তখন প্রায় মাঝরাত কেটে যায়। বাসর আর জাগার মতো কেউ উৎসাহী নয়। এমন সময় বরকর্তা বললেন, বেয়াই, বেয়ান, একটা কথা বলি, কিছু মনে করবেন না,
জানি আপনাদের খারাপ লাগবে, তবু উপায় নেই, না বললেই নয়। আমরা এই ভোর ভোরই এক্ষুনি মেয়ে আর জামাই নিয়ে বেরিয়ে যাব। এ কি কথা! মেয়ের কাকা কাকি মা বাবা সবাই সমচ্ছরে বলে উঠল। এ তো হতে পারে না, তা কি করে সম্ভব? আমরা মেয়েকে বিদায় করব, কনকাঞ্জলি হবে, পাড়ার লোকজন আসবে। এবার একটু দৃঢ় কণ্ঠে বরপক্ষের সবাই বলে উঠল, না না, এখানে আর একটু দেরি করা চলবে না, আমাদের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। বড় বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের বেরোতেই হবে। বরকর্তা আরো এক কদম এগিয়ে বলল, অগত্যা তাহলে মেয়েকে যদি আপনারা পাঠাতে না চান, তাহলে মেয়ে থাক, আমরা আমাদের ছেলে নিয়ে চলে যাচ্ছি। ওর আইবুড়ো নাম তো খণ্ডন হয়ে গেছে, ও তাহলে আপনাদের কাছে থেকে যাক, আমরা এখনই বেরিয়ে পড়ব। হরিধন বাবু বলেন, কিন্তু এখনো তো আকাশ পরিষ্কার হয়নি। সুবর্ণবাবু বলেন, দেখুন, পথ ভালো নয়, পথে বিপদ আছে। আসার সময় আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছিলাম, তাই তাই আর কোনো রকম ভয়ঙ্করের সম্ভাবনাকে সামনে রাখতে চাই না। আমরা এখনই মেয়ে নিয়ে যাত্রা করব, এটাই আমাদের শেষ কথা। যেতে যেতে পথে ভোর হয়ে যাবে, আমরা বেলাবেলি গ্রামে পৌঁছে যাব। ঘটনার আকস্মিকতায় কমলিনী খুব কাঁদতে লাগলো। তোর কাকি বলে, কাঁদিস নে মা, আমরাও তো তোর বউ ভাতে যাবো রে বলে বরকর্তার দিকে তাকালেও তাদের কিন্তু যাবার নিমন্ত্রণ কেউ করলো না। এতে কমলিনীর পরিবার খুবই ব্যথিত হলো। অবশেষে বরপক্ষের কথাই রইল। রাত তখনও আকাশের বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কোটরে পেঁচারা ওড়াউড়ি করছে, পাখা মেলে বাদুর প্রদক্ষিণ করছে ক্ষেত, শস্য কাঁটা প্রান্তরে দুহাত তুলে কাক তাড়ুয়া ধুতি ফতুয়ার ফুটো দিয়ে গা ছমছমানি বাতাস বয়। কমলিনী বাবা মার কোল ছেড়ে পালকিতে ওঠে। কাঁদতে কাঁদতে তার মুখ, রাঙা মুখ কাজলের রঙে কালো হয়ে যায়। কালো আঁধারে সে মুখ লুকোয়, তার আলতা রাঙা পায়ের ছাপ এখনো ঘরের ইতিউতি জবার ছেঁড়া পাপড়ির মতো পড়ে আছে। চাঁদ শুধু স্পষ্ট। গ্রামের প্রতিবেশী অন্য লোকজন জানতেও পারল না কমলিনী গভীর রাতেই প্রায় প্রাক উষা লগ্নে শ্বশুর বাড়ি চলেছে। বাপের বাড়ির লোক বিমূঢ় হয়ে গেল। হঠাৎ সবকিছু কেমন হয়ে গেল যেন। কিন্তু কিন্তু কেন তারা এভাবে চলে গেল? ডাকাত বেরিয়া গ্রামের উপর দিয়ে যেতে যেতে অবশ্য ভোরের আলো ফুটে যাবে। আলো ফুটবে, লোক চলাচলও হবে কি তেমন? মেয়েটি নিরাপদে পৌঁছতে পারবে তো? পারুলবালা এতক্ষণ কেমন হতভাগ হয়ে থাকলো, এবার অবরুদ্ধ কান্নায় সে ভেঙে পড়ল। চিৎকার করে বলতে লাগলো, ওগো, আমাদের কি কোনো ভুল হয়ে গেল? মেয়েটা মেয়েটা সব ঠিকঠাক থাকবে তো? আমি আমি আমার মেয়ের কাছে যেতে চাই, মেয়েটার মুখ একবার দেখতে চাই। তার কান্নায় আশপাশের প্রতিবেশীরা একে একে জেগে উঠল। আধার কেটে প্রহরে পাখি ভোরের ডাক ডাকলো। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। দাঁতন করতে করতে, প্রাতকৃত্য করতে করতে
বৈষ্ণবরা নাম সংকীর্তন করতে করতে পূজারী মন্দির খোলার পথে, চাষি হাটে সবজি নিয়ে যাবার সময় জানতে পারল রাতের বরযাত্রীরা নাকি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেছে। এমন খবর যখন বাতাসে বাতাসে ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে, ঠিক তখন দূর দিগন্ত থেকে শীতের হিম মেখে ছুটে আসছে কি একজন যেন। সবাই চমকে তাকায়, কারা আসছে? প্রবল চিৎকার করতে করতে তারা আসছে, হাত পা ছুটতে ছুটতে কি সব বলছে, আতঙ্কে ভয়ে আড়ষ্ট হয়ে বলতে চাইছে। কি কি বলছে, কি বলছে তারা? তারা একে একে কাছে চলে আসে, কথা বলতে পারে না, হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতে থাকে, বলে, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো হারাধন বাবু, তুমি জানতেও পারলে না? সবাই সবাই চমকে ওঠে, এরা তো গ্রামেরই হাটগ্রামী মানুষ, কি হলো? ততক্ষণে খবর চলে গেছে পল্লীর সমস্ত ঘরে ঘরে। সবাই নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তে। ভোরের গ্রাম যেন শ্মশানপুরী স্তব্ধতায় নেমে যায়। ডাকাত বেরিয়া গ্রাম আর কসাইবাড়ি গ্রামের সীমানায় গত বিকেলে নাকি বরযাত্রীরা বড় দল করেই বেরিয়েছিল। সন্ধে তখন নামে নামে, কিন্তু কিন্তু চারদিক বেশ ভালোই দেখা যাচ্ছিল। বরযাত্রীরা ছিল খোশ মেজাজে, কিন্তু বিপদ ছিল ওত পেতে বসে। ডাকাত দলের কাছে আগেই খবর ছিল, তারা ঝাঁপিয়ে পড়ে নিরীহ বরযাত্রীদের ওপর। তারা সবাই যথাসাধ্য চেষ্টা করে বাধা দেবার। এতটা বলে গ্রামের বলাই বষ্টম থেমে যায়। তারপর তারপর ডুকরে বলে ওঠে, কিন্তু গোবিন্দ রক্ষে করে নাই, ওরা যে সমূলে বরযাত্রীদের সকলের মাথা কেটে নেয়। গ্রামবাসীরা সন্ধ্যেতেই চিৎকার শুনতে পায়, ভয়ে কেউ কাছে আসতে সাহস পায়নি। আজ ভোরে কোতোয়ালি থানায় খবর দেয়া হয়, সব দেহগুলোকে নিয়ে যাওয়া হয়। বলাই, ডাকে হরিধন বাবু, তুমি তুমি তো কসাইবেরি গ্রামে মাধুকরী করতে গিয়েছিলে। হ্যাঁ কর্তা, তাই তো জানতে পারলুম সুবর্ণ সামন্তের বাড়ির সাথে তোমাদের কুটুম্বিতে হচ্ছে। কিন্তু কিন্তু কর্তা, সব শেষ হয়ে গেল। তাহলে হারাধন বাবু বলে, তাহলে কাল রাতে ওরা কারা এলো বিয়ে করতে? পারুল বলে ওঠে, আর আর কমলিনীকে নিয়ে ওরা কোথায় গেল? মাঝে মাঝে মধ্যরাতে মৃদুল উদ্ধনি শোনা যায়। ভোরের আবছালোয় দোরগোড়ায় দেখা যায় ঝাপসা হয়ে আসা ছোট্ট লাল আলতা পায়ের ছাপ ফুটে উঠেছে। শেষ হলো বরযাত্রী।